খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রাউশন। দর্শক শুনছিলেন এতক্ষণ ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবর। এবার বিস্তারিত আমরা আলোচনায় যেতে চাই। আজ আমরা ফুটবল নিয়ে আলোচনা করব, কারণ ফুটবলে আজ এফসি চ্যালেঞ্জ লিগে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো দুই দল, যারা পুলিশ এফসি এবং ফর্টিস এফসি, যারা কখনোই আসলে এফসি চ্যালেঞ্জ লিগে খেলার সৌভাগ্য অর্জন করতে পারেনি, এবারই প্রথম এবং ইতিহাসের অপেক্ষায় রয়েছে প্রিলিমিনারি রাউন্ড পার করতে পারলে তারা ধাপে ধাপে আসলে এগিয়ে যাবে। এবং ঘরের মাঠে এক দল, বাইরের দেশে আরেক দল। এবং বাংলাদেশের যে বিতর্ক নিয়ে ছড়িয়েছে বাফুফে কোচের যে বেতন ইস্যুতে, সেটা নিয়েও আমরা আলোচনা করবো। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন ক্রীড়া বিশ্লেষক আহমেদ শাইখ ভাই। শাইখ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আপনাদের ঘরের মাঠ, আমাদের ঘরের মাঠ, আসলে বসুন্ধরা কিংসে যেহেতু আজকে একটা এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ হবে দুপুর ৩টায়, সেটা নিয়ে একটু আলোচনা শুরু করতে চাই। প্রথমবারের মতো এবং আপনাদের কল্যাণে বলতে বসুন্ধরা কিংসের কথাই বলছি, যে তাদের নিষেধাজ্ঞার কারণে আসলে ফর্টিস এফসি এবং পুলিশ, তারা এই সৌভাগ্যবান এবং আবাহনীর কারণে আসলে তারা এইটা খেলতে পারছে। সেক্ষেত্রে ঘরের মাঠে ১ মাস আগে প্রস্তুতি শুরু করাটা, আপনারাও তো এর আগে খেলেছেন এবং দেশের বাইরে গিয়ে খেলেছেন, ঘরের মাঠে আসলে প্রস্তুতিটা কেমন দেখছেন? ফর্টিসের আসলে কতটুকু সম্ভাবনা থাকবে আজকে মুরাস ইউনাইটেডকে হারানো? কারণ মুরাস ইউনাইটেড এর আগের বারের রানার্স আপ ছিল। জি, মানে মুরাস ইউনাইটেডের যদিও এর আগের বার রানার্স আপ ছিল, বাট মানে এএফসির ক্যালেন্ডারটা আর আমাদের যে এএফসিতে যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন, এই অনুযায়ী যে জিনিসটা হয় যে আপনার সিজনটা আপনার শুরু হয় এরকমই একটা সময়। তো বলতে গেলে সবগুলো দলই আসলে ওভাবে করে প্রপারলি একবারে ফুল থ্রেশহোল্ডে আর কি আপনার রেডি থাকে না, মানে টিমটা গোছাচ্ছে, প্রি সিজন করছে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে থাকে। তো যার কারণে দেখা যায় যে সিজনের ফার্স্ট ম্যাচটাই আসলে এএফসি চ্যালেঞ্জ লিগ দিয়ে শুরু করতে হয়, যেটা কিনা পুলিশ আর ফর্টিজেরও শুরু করতে হচ্ছে। তো এর আগের বারও যখন গত বছর বা আপনার জাতীয় স্টেডিয়ামে আবাহনীর সাথে খেলা ছিল মুরাস ইউনাইটেডে, তখনও কিন্তু তারা প্রথম খেলাটাই খেলেছিল আসলে সিজনের এখানে এসে। সো যার কারণে যে জিনিসটা হয় যে দুইটা দলের মধ্যেই, যারা দুইটা দলই খেলে, তাদের মধ্যে এক ধরনের একটু রাস্টি ভাব দেখা যায়, যে ধরেন যে পাস মিস হচ্ছে, বল খেলাগুলো কোঅর্ডিনেশন ঠিকঠাকভাবে হচ্ছে না। যদিও গতবার হচ্ছে ফার্স্ট হাফটা আসলে আবাহনী দুর্দান্ত খেলেছিল, পরে মুরাস ইউনাইটেড পরে ব্যাক করে আর কি ৩-০ বা ২-০ গোলে সম্ভবত জিতেছিল। তো আমি বলবো যে আজকের খেলাটাও ধরেন যে ফর্টিজের ক্ষেত্রে এরকমই একটু হবে, যেখানে কিনা দুই দলই একটু রাস্টি থাকবে, হয়তো কোঅর্ডিনেশনের একটু অভাব থাকবে। প্লাস অন দি আদার হ্যান্ড হচ্ছে যে আপনার ফর্টিজ বেশ কিছু ধরেন যে বিদেশি প্লেয়ার আর কি ইনক্লুড করেছে, কারণ এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সময় আসলে বিদেশিদের কোনো বাধ্যবাধকতা নেই। তো যার কারণে আপনি চাইলে ১১ জনও বিদেশি খেলাতে পারবেন। মোট ৮ জন বিদেশি, হ্যাঁ ৮ জন বিদেশি নিয়েছে, এবং বেশ কিছু আমি বলবো যে কোয়ালিটি প্লেয়ার আছে আপনার আগেই ফর্টিজের দলে, এবং বেশ কিছু আবাহনী থেকে ধারে সম্ভবত প্লেয়ার নিয়েছে। ইব্রাহিম, শাকিল এবং মোহাম্মদ ইব্রাহিম। হ্যাঁ, শাকিল এবং মোহাম্মদ ইব্রাহিম। আপনার হচ্ছে যে শাকিল আমি বলবো যে যেহেতু তার একটু ডিফেন্সিভ কোয়ালিটিটা ভালো আছে, ওখানে একটা স্ট্রং পজিশন সে হোল্ড করতে পারবে, আর ইব্রাহিম লেফট উইং থেকে একটা সাপোর্ট দিতে পারবে। বাট আমি বলবো যে ওভারঅল অ্যাজ এ ক্লাব ধরেন যে ফর্টিজের এটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, কারণ এর আগে তারা শুধুমাত্র বিসিএল খেলেছে আর হচ্ছে আমাদের যে ফুটবল লিগ, এইগুলোর ম্যাচ খেলেছে, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে এরকম বিদেশি একটা টিমের সাথে খেলার যে আপনার যে এক্সপিরিয়েন্সটা, এইটা খুবই তাদেরকে এক ধরনের নতুনভাবে এনরিচ করবে, প্লেয়ারদেরকে এক্সপিরিয়েন্সও তাদের বাড়বে। প্লাস আপনি জানেন যে ফর্টিজে বেশ কিছু সম্ভাবনাময়ী ইয়াং প্লেয়ার আছে বাংলাদেশে, যেরকম মোর্শেদের কথা যদি বলতে হয় আলাদা করে, মানে নর্মালি ধরাই হয় ডিফেন্ডার। হ্যাঁ, কিন্তু আমি মোটামুটি মোর্শেদকে ধরা হয় যে নেক্সট বাংলাদেশে যে উইঙ্গারদের মধ্যে বেস্ট উইঙ্গার মোর্শেদকে ধরা হয়। সো এই ম্যাচে তারটাও একটা বড় একটা এক্সপিরিয়েন্স হবে, সে সম্ভবত সাফ এবং এএফসি যে ম্যাচগুলো খেলে তার বাইরে গিয়ে এত বড় লেভেলের একটা ম্যাচ খেলা, এটা তার জন্য একটা ভালো একটা জায়গা তৈরি হবে। তো ওই দিক দিয়ে শুধু যে আপনার ধরেন যে প্লেয়ারদের এক্সপিরিয়েন্স হবে তা না, আমি বলবো যে ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফ যারা আছেন, যেরকম কায়সার ভাই আছেন হচ্ছে হেড কোচ হিসেবে, তার জন্য এটা একটা বিশাল বড় একটা এক্সপোজার, যে তিনি হচ্ছে এফসি চ্যালেঞ্জ লিগের যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি আর কায়সারের ছবি, তো উনি যে এই যে একটা বড় একটা স্টেজে একটা হেড কোচ হিসেবে খেলছে, সেখানকার যে লেভেলগুলো মেনটেন করতে হয়, যে টেকনিক্যাল ডিটেলসগুলো মেনটেন করতে হয়, এইটা আমাদের বাংলাদেশি কোচরা যখন এক্সপোজারটা পাচ্ছে, এটা আমাদের বাংলাদেশি কোচদের জন্য ভালো। কারণ নর্মালি যেটা হয় যে বাংলাদেশের কোচরা নর্মালি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবেই আসলে বেশি থাকে, তাদের হেড কোচ হয়ে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ পরিচালনার এক্সপিরিয়েন্সটা খুব একটা বেশি হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ফর্টিজের থ্রুতে কায়সার ভাই এবং হচ্ছে পুলিশের থ্রুতে আসিফ ভাই, দুজনেই বাংলাদেশি কোচ হিসেবে এত বড় একটা স্টেজে তাদের এক্সপিরিয়েন্সটা গ্রো করবে, যেটা আমি বলবো দিন শেষে বাংলাদেশ ফুটবলের জন্য ভালো হবে।
প্লাস দুই দলেরই যে ম্যানেজমেন্টে যারা আছে, যারা কিনা পুরো টিমটাকে ম্যানেজ করছে, তারাও যে ইন্টারন্যাশনাল লেভেলের যে একটা কম্পিটিশন, সেখানে গিয়ে আসলে কত ডিটেলস খেয়াল রাখতে হয়, সেটা আপনার ধরেন যে ম্যাচ ম্যানেজমেন্ট থেকে শুরু করে ব্র্যান্ডিং বলেন, প্রেস কনফারেন্স বলেন, সো এইগুলো নর্মালি আসলে বাংলাদেশের ফুটবল যে লিগে খুব একটা বেশি চর্চা হয় না। সো যখন এই ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে চর্চাগুলো হবে, তখন তারা স্ট্যান্ডার্ডটা বুঝে তাদের ক্লাবেরও যে স্ট্যান্ডার্ডটা সেটাকে তারা আপ করতে পারবে। আপনি যদি কথা বলেন যে বসুন্ধরা কিংস বা আবাহনী বলেন, তারাও যখন এইসব টুর্নামেন্টগুলো খেলেছে, খেলার পরে তাদের একটা যেই এক্সপিরিয়েন্সটা হয়েছে, যার কারণে তারাও তাদের ক্লাবের বেশ কিছু জিনিস আর একটু বেটার করতে পেরেছে বছর বাই বছর। সো আই থিঙ্ক এই বছরের এই দুজনেরই এক্সপিরিয়েন্সটা বেশ কাজে দিবে, এবং বাংলাদেশের ক্লাব ফুটবলের জন্য আমি বলবো একটা ভালো যে সবাই একদিক দিয়ে মানে একটু অপ্রত্যাশিতভাবে, কিন্তু একদিক দিয়ে সব ক্লাবগুলাই যে এরকম একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার পাচ্ছে, এটা ক্লাবগুলোর জন্য আলটিমেটলি একটা ভালো জায়গায় যাবে। সো আশা করছি মানে যেহেতু এটা প্রথমবার অনেক কিছু শিখবে, সো আশা করি একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। এবং ফর্টিজের ক্ষেত্রে যেটা বলতে হয় যে ওদের স্কোয়াডে ওদের নর্মালি ক্যাপ্টেন হিসেবেই থাকে আতিকুর রহমান ফাহাদ। এর আগে আপনার মনে আছে হয়তো যে আবাহনী একবার গ্রুপ স্টেজ পার করেছিল চ্যালেঞ্জ এএফসি কাপে, তো সেইবার ফাহাদের পারফরমেন্স ওয়াজ ভেরি গুড। সো তার সেই এক্সপিরিয়েন্সটা আছে যে এইরকম একটা লেভেলের টুর্নামেন্টে খেলতে গেলে কীরকম পারফরমেন্স বের করে নিয়ে আসতে পারে। সো এই এক্সপিরিয়েন্সগুলো আসলে কাজে লাগাতে পারবে ফর্টিজ। সো ফর্টিজের ক্ষেত্রে একটু কমফোর্টেবল জোনে আছে আমি বলবো, কারণ যেহেতু দেশের মাটিতে স্বাভাবিক আবহাওয়ায় মুরাদ, সেখানে আপনি ছবিগুলো দেখেন যে তারা আসলে গরমটা আসলে নিতে পারছে তাদের না। আমাদের সম্ভবত কালকে 32 ডিগ্রি সেলসিয়াসে তারা অনুশীলনটা করেছে, এবং তাদের দেশে আসলে এত ডিগ্রি সেলসিয়াস তারা আসলে করেনি। এইটাই কি আমাদের জন্য মানে পজিটিভ একটা হ্যাঁ, যদি আমরা ওরকম ভাবে তাদেরকে ওরকম ভাবে মাঠে খাটাতে পারি। এবং পারভেজ ভাই শুরু থেকে কাইসার ভাই বলছিলেন যে তারা শুরু থেকে যদি বল থাকে পায়ে, তাহলে তারা আক্রমণাত্মক ফুটবলটাই খেলবেন, যদি না থাকে সেক্ষেত্রে তারা রক্ষণাত্মক ফুটবলে দেখবেন। আমরা তাহলে মানে কি ধরনের ফুটবলটা আসলে দেখতে যাচ্ছি, মাঠের কোন সময়টা কি কৌশলটা হওয়া দরকার? আমার মতে ফার্স্ট হাফটা একটু দেখা উচিত, ফর্টিজের একটু সাবধানী অবলম্বন করা উচিত, কারণ শুরুতেই যদি 1-2 গোল খেয়ে যায়, তখন মোরালি প্লেয়াররা একটু ডিমোটিভেটেড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলছি ফার্স্ট হাফটা যদি একটু ডিফেন্সিভ খেলে বা একটু সাবধানীভাবে খেলে ফার্স্ট হাফটা পার করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে মুরাস ইউনাইটেডও একটু আপনার ধরেন যে একটু কনফিউজড হয়ে যাবে, একটু বেশি নার্ভাস হয়ে যাবে যে কেন আমরা গোল দিতে পারছি না। সেই ক্ষেত্রে তারা যখন অল আউট অ্যাটাক যদি খেলতে যায়, সেক্ষেত্রে ফর্টিজের জন্য কাউন্টারটা দেওয়াটা খুবই সুবিধা হবে। এবং ফর্টিজের যে জিনিসটা যে অ্যাজ এ টিম তাদের টিম বন্ডিংটা বেশ ভালো। তারা লাস্ট কয়েক বছর ধরে দেখিয়েছে যে তারা হয়তো অনেক হাই প্রোফাইল কোনো সাইনিং করে না, কিন্তু যেই কয়জনকে সাইন করে সেটা মিডিয়াম লেভেলের প্লেয়ার হলে তাদের যে টিমের বন্ডিংয়ের কারণে তার রেজাল্টটা খুব ভালো নিয়ে আসে। এবং এই টিম বন্ডিংয়ের কারণে যেটা হয় যে রেজাল্টগুলা কঠিন সময়ে বেশ ভালো ভালো কিছু রেজাল্ট বের হয়ে আসে। তো যার কারণে তারা গতবার থার্ড হয়েছে, মানে কোনো বড় সাইনিং ওভাবে না করেও। তো আমি বলবো যে যেই পরিমাণ বিদেশিরা যারা ছিল তার মধ্যে পাওয়ামর বাবু বেশ ভালো খেলেছে, এবং সে এবার ক্যাপ্টেন এই টিমের। আই থিঙ্ক হ্যাঁ গতকালকে গোলরক্ষক সহ বিদেশি প্লেয়ারদের যদি একটু আমরা দেখে নামগুলো আসলে দেখি যে কারা কারা রয়েছেন, কারণ জাপানি দুইজন প্লেয়ারকেও নিয়ে এসেছে যারা আসলে এফসি চ্যালেঞ্জ লিগে কিন্তু খেলেছে, এবং এটা আসলে বোঝাই যাচ্ছে যে ফর্টিস কম সময় পেলেও আসলে তারা দুর্দান্ত একটা প্ল্যানিং করে ফেলেছে এর মধ্যে। আমরা যদি দেখি প্রথমটা যদি একটু দেখতে চাই, এটা হচ্ছে দ্বিতীয়টা। তারপরে দেখছি যে ডিফেন্ডার আসলে কারা কারা আছেন। কাওয়াসাকি দেখছি, পাওমার বাবু রয়েছেন ফরওয়ার্ড, এবং স্টেফেন ফরওয়ার্ড, তিনিও প্রথম খেলবে এবার ফর্টিসের হয়ে। আই থিংক কাওয়াসাকি হচ্ছে জাপানিজ প্লেয়ার যেটা নতুন নিয়ে এসেছে। সুজন পেরেরা আমরা দেখেছি, এবং অনন্ত তামাঙ্গের যে জুটিটা আমরা দেখেছি গত মৌসুমে, এটা দুর্দান্ত আসলে। এবারও নিশ্চয়ই সেই ছাপটা রাখবে। ইসা রয়েছেন মিডফিল্ডে। আমি আলাদা করে বলতে চাই এরিক বিস্টার কথা, কারণ এরিক বিস্টা হচ্ছে ব্রাদার্সে খেলেছিল এবং বেশ ভালো করেছিল। সো তার যেই প্রেজেন্সটা, এই প্রেজেন্সটা বেশ ভালো হবে, কারণ সেও উইং থেকে একটা ভালো আর কি পুশ করতে পারবে। সো আই থিঙ্ক এখানে অনন্ত তামাং অলরেডি টিমের সাথে ভালোভাবে বন্ডিং করা আছে, সো ডিফেন্সের ওই প্রবলেমটা হবে না। এরিক বিস্টা একটা এক্সট্রা ফায়ার পাওয়ার দিবে, তার মানে এরিক বিস্টার ব্যাপারটা হচ্ছে সে গোলও খুব ভালো দিতে পারে। সো যার কারণে তার একটা গোল স্কোরিংয়ের একটা থ্রেট আসলো এর মধ্যে। সুজন পেরেরা দুর্দান্ত, আমি বলবো লাস্ট 2 সিজন ধরে আমি যদি বলে লিগের বেস্ট গোলকিপার, সুজন পেরেরার কথায় আসতে হবে। এবং এই ফর্টিজে থার্ড হওয়ার পিছনে বেশ বড় একটা অবদান হচ্ছে সুজন পেরেরা। সো আই থিঙ্ক সুজন পেরেরা এখানে বেশ ভালো একটা ম্যাচ উপহার দিবে আর কি এই ক্ষেত্রে। এখানে মুরাস ইউনাইটেডও কিন্তু গত মৌসুমে তাদের যে কিরগিজস্তানের লিগটা ছিল, সেখানেও কিন্তু তারা সবচেয়ে কম গোল হজম করেছে। সেক্ষেত্রে তার মানে বোঝাই যাচ্ছে তাদের ডিফেন্স এবং গোলরক্ষক বেশ শক্তিশালী আসলে হতে যাচ্ছে। সেখানে আসলে লড়াইটা আসলে কার সাথে হতে চলেছে, মানে কোন মাঠের বিভাগের সাথে কোন আমি বলবো যে মুরাসের অ্যাটাকের সাথে হচ্ছে ফর্টিজের ডিফেন্সের একটা ভালো একটা লড়াই হবে। তো এখানে এই লড়াইয়ে যে জিতবে আসলে সেই
আর কি এখানে থেকে বের হয়ে আসবে। হয়তো ফর্টিজ পুরো ম্যাচ জুড়ে হয়তো এত বেশি চান্স পাবে না, কিন্তু সে যদি 4-5টা সুযোগের মধ্যে একটা কাজে লাগিয়ে ফেলতে পারে তাহলে সেটাই ফর্টিজের জন্য একটা বিশাল বড় পাওয়া হবে। তো সেই ক্ষেত্রে ডিফেন্স কতটুকু ধরে রাখতে পারে পুরো টিমটাকে গোলটা না খেয়ে, সেটাই আর কি দেখতে হবে। আর আমার যতটুকু মনে পড়ে, আমি এক্স্যাক্টলি এখন কনফার্ম না, যতটুকু জানি যে 90 মিনিট পর্যন্ত যদি কোনো রেজাল্ট না থাকে তাহলে মনে হয় সরাসরি পেনাল্টি শুট আউটে যেতে পারে, মাঝখানে মনে হয় এক্সট্রা টাইম নাই। সো এটাকেও যদি টার্গেট করে ফর্টিস, আমি বলবো যে সেক্ষেত্রে একটা পজিটিভ সাইড হতে পারে, কারণ পেনাল্টি শুট আউটে গেলে আসলে টাই ব্রেকারে কে যে জিতবে সেটা আসলে বলা খুব টাফ। আর সুজন পেরেরার তো গোলকিপিং পারফরমেন্স বেশ ভালোই ছিল গত বছর। এবং শাইখ ভাই, যদি বলা হয় যে 2জন বা 3জন প্লেয়ার যদি হাতে থাকে, 8জনকেই তো আসলে নামানোর সুযোগ আছে, যেহেতু বিদেশি প্লেয়ারদের আসলে কয়জন খেলানোর এটার কোনো নিষেধাজ্ঞা নেই। সেই ক্ষেত্রে আসলে 8জনকে কি নামা, মানে প্রথম ফার্স্ট ইয়েতেই কি আমরা দেখবো কিনা শুরুর একাদশটাতে? আমার মতে শুরুতেই হয়তো 8জনকে নামাবে না, তার কারণ হচ্ছে সেক্ষেত্রে তাহলে সাব বেঞ্চ পুরোটাই যে কোনো সময় একটা চাপের মধ্যে পড়ে যাবে এবং কন্টিনিউয়াসলি চেঞ্জ করার কোনো অপশন থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ডিফেন্সটাকে স্ট্রং রাখবে এবং অ্যাটাকিংটাকে স্ট্রং রাখবে। মিডফিল্ডে আই থিঙ্ক মোরালেস বাংলাদেশি প্লেয়ারের বেশি আধিক্য থাকবে সেই ক্ষেত্রে। বাট লেফট ব্যাক, হ্যাঁ লেফট ব্যাক অবভিয়াসলি ইসা ফয়সাল থাকবে, কারণ ইসা ফয়সালের কোয়ালিটি ইজ ফার বেটার। লেফট ফুটেড লেফট ব্যাক পাওয়াটা অনেক হার্ড। তো সেই জায়গায় আমি মনে করি যে ইসা ফয়সাল এখানে একটা বড় একটা ভূমিকা পালন করবে। এবং ডিফেন্সিভ মিডফিল্ডারে আমি যেটা বলছিলাম যে ফাহাদ থাকতে পারে, অথবা এর পরিবর্তে আসলে কায়সার ভাই কীভাবে চিন্তা করছে এটা এখনও আমরা ওভাবে জানি না, তো যার কারণে ঠিক ওভাবে বলা যাচ্ছে না। বাট আমি মনে করি যে মোর্শেদের এখানে একটা রোল থাকতে পারে, যে মোর্শেদ এখানে হয়তো রাইট উইংয়ে খেলতে পারে, যেখান থেকে সে কাট ব্যাক করে ভালো আর কি সাপোর্টগুলো দিতে পারে। তো সেই ক্ষেত্রে যে মোর্শেদ একদিকে, আবার আপনি কিন্তু এইভাবে করে দেখলে আমরা যদি যে সাফ কোটার যে প্লেয়ারগুলো হয় তাদেরকে কিন্তু লোকাল হিসেবে চিন্তা করে থাকে। আই থিঙ্ক এখানে সুজন পেরেরা, আরেক বিস্টা, 2জনই আর এবং অনন্ত তামাং, এই 3জন তো অবভিয়াসলি স্টার্ট করবে আমার যেটা মনে হচ্ছে। তো এখানে আসলে কম্বিনেশনটা কী হবে এটা এখনও একটু এক ধরনের ধোঁয়াশা রেখেছে কায়সার ভাই। সো আমি বলবো উইচ ইজ গুড, যে এক ধরনের ধোঁয়াশা থাকলে তার ম্যাচে তার জন্য তার ট্যাকটিক্সটা ইমপ্লিমেন্ট করাটাই মাচ ইজিয়ার হবে। তো সেই ক্ষেত্রে আমি আর কি বলবো যে এখানে মোর্শেদ এবং ফাহাদের হয়তো এক্সপিরিয়েন্সটা সে ইউজ করতে পারে ডিফেন্সিভ মিডফিল্ডে, আর ইসা ফয়সাল তো ফর শিওর থাকবেই লেফট ব্যাকে। সো বাকিরা আসলে কাকে আনবে কাকে আনবে না, যে আরেক বিস্টা আর ইব্রাহিম, একে হয়তো ইন্টারচেঞ্জ করতে পারে। শুরুতে যদি ইব্রাহিম থাকে তাহলে হয়তো সাবে পরে আরেক বিস্টা আসবে, বা আরেক বিস্টা শুরু করলে পরে ইব্রাহিম। তারপর শাকিলের কথা, ডিফেন্সিভ মিডফিল্ডে শাকিলকে খেলাবে, তো সেই কারণে ডিফেন্সিভ মিডফিল্ডে যদি 2জন খেলায়, শাকিল ফাহাদ 2জনই থাকতে পারে, তার সামনে হয়তো বিদেশি কাউকে রাখবে। সো এইরকমভাবে আসলে অর্গানাইজেশন ডিপেন্ড করছে উনি কীভাবে অ্যাপ্রোচ করতে যাচ্ছে শুরু থেকে। সো আই থিঙ্ক কায়সার ভাই ইজ ভেরি কোয়ালিফাইড এবং ভেরি এক্সপিরিয়েন্স। সো তার জন্য যেহেতু এটা বড় একটা মঞ্চ, তিনি ওভাবে করে সিরিয়াসলি জিনিসটাকে নিবে বলে আমি ধারণা করছি। আচ্ছা, এতবারটা লিগে শুরু প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছে, সেক্ষেত্রে আসলে আপনি বলছিলেন যে শুরুর দিকে যদি 8জন প্লেয়ারকে নামিয়ে ফেলে তার পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সেই জায়গায় আসলে জাতীয় দলে আরো প্লেয়ার নিয়ে আসা উচিত ছিল কিনা? কারণ একেবারে ফর্টিজ দেখছে একেবারে নতুন প্লেয়ারদেরকে নিয়ে তারা শুরুটা করতে যাচ্ছে। জি, যেটাই বলছিলাম যে কথা শুরুতে বলছিলাম না যে বছরের শুরুতেই ম্যাচটা, তো যার কারণে আপনি সারা বছরের যখন প্ল্যানিং করতে হবে আপনাকে তো সারা সিজনের জন্য প্ল্যানিং করতে হবে। একটা ম্যাচ এটা আপনি হারলেন বা জিতলেন যাই হলো না কেন, এরপরে তো আসলে আপনি জিতবেন বা হারবেন এটা তো আপনি কনফার্ম করতে পারছেন না। এক ম্যাচের জন্য এতগুলো প্লেয়ারকে আসলে ওভাবে করে সাইন করাটা টাফ। তা অনলি ওয়ে তখন আর কি ফর্টিজের জন্য বা পুলিশের জন্য সুবিধা, সেটা হচ্ছে লোনে যদি কোনো ক্লাব থেকে নিতে পারে, তো যার কারণে শাকিল আর ইব্রাহিমকে নিয়েছে। কিন্তু অন্যান্য ক্লাবরা লোনে প্লেয়ার ছাড়বে কিনা এটা তো আসলে ফর্টিজের উপর ডিপেন্ড করে না। তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক হয়তো তারা ট্রাই করেছিল, আর এটা আসলে ম্যানেজমেন্ট বলতে পারবে। আমি আসলে ওরকম ভাবে এত বেশি ম্যানেজমেন্টে আসলে ইনক্লুডেড হই না। সো আমি শুধু ইন্টারন্যাশনাল ম্যাচের ক্ষেত্রে আর কি ইনক্লুডেড হই। সো কেন আসলে ছাড়েনি সেটা আসলে টিম ম্যানেজার তিনি আসলে ভালো বলতে পারবে। বাট হ্যাঁ, যে আমার মতে যদি ফর্টিজ রিকোয়েস্ট করে থাকে অফিসিয়ালি তাহলে আমি বলবো ছাড়া উচিত ছিল। তার কারণ হচ্ছে আগের সিজনগুলোতে যখন বসুন্ধরা কিংস ছেড়েছিল ফর্টিজ কিন্তু তাদের প্লেয়ারকে ছেড়েছিল। সো গত সিজনেও আসলে ফর্টিজের 3জন প্লেয়ার, পাওয়ামর বাবুকে আসলে চ্যালেঞ্জ লিগের জন্য ছেড়েছিল, যে 3জন ছিল। তো সেই ক্ষেত্রে অ্যাজ এ ফ্রেন্ডলি রিলেশন আই থিঙ্ক ছাড়াটা উচিত ছিল। বাট আই থিঙ্ক বসুন্ধরা আসলে যেরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই কারণে আসলে হয়তো খুব একটা বেশি কনফিডেন্স পাইনি এখন প্লেয়ারটা ছেড়ে দেওয়ার জন্য। সো হোয়াট এভার ইট ইজ, এটা আসলে 2 ক্লাবের ম্যানেজমেন্টের মধ্যে সিদ্ধান্ত। এবং আমি বলবো যে হ্যাঁ, যদি তারা লোনে কিছু প্লেয়ার পেতো এটা আসলে ফর্টিজের জন্য ভালো হতো, সর্বোপরি দেশের জন্য একটা ভালো হতো। তারা যদি গ্রুপ স্টেজে যদি এই প্লেয়ারগুলোকে নিয়ে একবারে কনফার্মলি যেতে পারতো, একটা ভালো দল করতে পারতো আর কি। আচ্ছা, আমরা ক্লাব ফুটবলের সংস্কৃতিটা নিয়ে আমরা কথা বলবো, তবে পুলিশটা নিয়ে কথা বলছি কারণ পুলিশ এসিরও প্রথমবারের মতো ডেবিউ হতে চলেছে। তারা খেলবে দেশের বাইরে, সেক্ষেত্রে ওই জায়গাটা আসলে আল ইত্তেহাদ তো বেশ শক্তিশালী যেহেতু সিরিয়ার দল। পুলিশের ক্ষেত্রে আসলে কতটা শক্তিশালী হবে, কারণ তারাও আসলে খুব বেশি প্রস্তুতির মানে তারাও সুযোগ পায়নি।
পুলিশ আমি বলবো যে তাদের জন্য একটু টাফার দেন ফর্টিস, বিকজ তারা অ্যাওয়ে ম্যাচ খেলছে। ইন এ ওয়ে আপনার যেই টিমটা খেলছে তারাও আসলে অ্যাওয়ে ম্যাচই খেলছে, কারণ তাদের দেশ সিরিয়ান টিম, সো তাদের দেশে আর কি খেলাটা সম্ভব না, এই কারণে এসে আর কি আপনার আই থিঙ্ক জর্ডানে ওমানে খেলা হচ্ছে, ওমানের কিং আবদুল্লাহ জর্ডানের আচ্ছা মানে দেশটা আমার মনে নেই, বাট কিং আবদুল্লাহ স্টেডিয়ামে খেলা হচ্ছে। সো এই ক্ষেত্রে যে দুইজনের কাছে আসলে আবহাওয়া এবং ইয়ে দিক দিয়ে সবকিছু নিউট্রাল, তো সেই ক্ষেত্রে আসলে এখানে মানে কাউকে আসলে আগিয়ে রাখার ওভাবে করে সম্ভাবনা নেই আপনার হোম কন্ডিশন অনুযায়ী। বাট অবভিয়াসলি স্কোয়াড ইজ ফার বেটার দেন পুলিশ। বাট আমি এই জিনিসটা বলছিলাম যে পুলিশের জন্য এটা বিশাল বড় এক্সপিরিয়েন্সের জায়গা, এবং পুলিশেরও আমি আসলে ভুল বলেছিলাম, ইসা ফয়সাল আসলে পুলিশের প্লেয়ার, আমি ভুল করে আসলে ফর্টিজের প্লেয়ার বলছিলাম। বাট হ্যাঁ, এখানে ইসা ফয়সাল যেরকম পুলিশের নর্মালি ক্যাপ্টেন থাকে, তো উনি আর কি অফিসে শুরু করবে। সো এই যে প্লেয়ারগুলো যারা কিনা পুলিশে, কিন্তু যারা পুলিশে চাকরি করে তারাই পার্ট টাইম হিসেবে আর কি খেলে, এটা কিন্তু পুলিশের জন্য একটা বিশাল বড় পাওয়া। এবং সেখানে কিন্তু যে পুলিশের এই প্লেয়াররা যে খেলতে পারছে এবং তাদেরও একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং যে পুলিশ অ্যাজ এ ফুটবল ক্লাব তারাও যে ম্যানেজমেন্টের সাইড থেকে এত বেশি জানতে পারছে, এটা তাদের জন্য ভালো হবে। বাট হ্যাঁ, আসিফ ভাইয়ের কথা বলতে হয়, যিনি ট্যাকটিক্যালি অনেক সাউন্ড একজন কোচ, এবং বেশ ট্যাকটিক্যালি উনি অন্য দলকে বেশ ট্যাকটিক্যালি ভালোভাবে ধরাশায়ী করতে পারে। সো অবভিয়াসলি উনি একটা ভালো একটা প্ল্যান নিয়ে আসলে নামবে, এই ব্যাপারে আমি একবারে কনফিডেন্ট। এবং গতবারের আমি বলবো যে ফরেনারদের মধ্যে পুরো হোল লিগে যদি ফরেনারদের যদি আপনি র্যাঙ্কিং করতে হয়, অবভিয়াসলি সবার উপরে ডোরি এলটন ছিল, বসুন্ধরা কিংসকে গোল দিয়ে লিগ চ্যাম্পিয়ন করেছে। বাট আপনি যদি সেকেন্ড পজিশনে কোনো বিদেশি কথা বলেন, তাহলে আমি বলবো সেটা পুলিশের শফিক নামে একজন প্লেয়ার ছিল, যেখানে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছিল, উগান্ডা জাতীয় দলে একসময় খেলা। সো শফিকের পারফরমেন্স আমি বলবো যে একবারে টপ, আপনি এশিয়ার লেভেলেও যদি চিন্তা করেন, তো সেই ক্ষেত্রে শফিক হবে আই থিঙ্ক এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার ফর পুলিশ, এবং আসিফ ভাই ট্যাকটিক্যালের জায়গা থেকে। সো এইখানে সে খুবই ভালো খেলবে এবং আই থিঙ্ক, এবং সে একটা ভালো একটা অর্গানাইজেশন করতে পারবে। এছাড়া আসলে লোকাল প্লেয়ারদের মধ্যে দিন শেষে কাকে আসলে পুলিশ শেষ পর্যন্ত নামাবে, এটা আসলে এখনও বোঝা যাচ্ছে না। এখানে বেশ কিছু প্লেয়ারই আর কি আসলে আছে, কিন্তু এরকমভাবে কনসিস্টেন্টলি পারফরমেন্স ওভাবে নাই, বা আগে এক্সপিরিয়েন্স আছে ওরকম আসলে ওভাবে নাই। বাট আই থিঙ্ক রাহুল, লাস্ট সিজনে রাহুল খুব ভালো করেছিল, সো রাহুল এখানে একটা খেলার সুযোগ পেতে পারে ভালোভাবে। আরেকজন উইঙ্গারের নাম আছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সবচেয়ে বেশি গোল করে এসেছে আমিরুল যিনি, হ্যাঁ উনি কিন্তু পুলিশেরই কাজ করতো, কিন্তু ছিল না, কিন্তু এখন তিনি খেলছে। সো ইউ নেভার নো, সে হয়তো লাস্ট মোমেন্টে 5-10 মিনিট পেতেই পারে, কারণ মোরাললেস সম্ভবত হচ্ছে যে একজন স্ট্রাইকার বিদেশি তারা নিয়ে এসছে পুলিশ, তাকে আর কি শুরুতে স্টার্ট করাবে। সো সেই ক্ষেত্রে আসলে ওই যে বললাম যে স্কোয়াডটা নিয়ে আসলে কি এখনও ওরকমভাবে চর্চা হয়নি, এই কারণে ধোঁয়াশার মধ্যে আছে, কারণ ওভাবে রিভিল হয়নি। বাট মোরাললেস আমি বলবো যে আগের বারের যে স্কোয়াডটা ছিল লিগে, ওইটাকেই ধরে রাখার চেষ্টা করবে, সাথে কিছু প্লেয়ারকে অ্যাড করবে। সো যার কারণে শফিকের খেলাটা এখানে খুব বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, কারণ পুলিশের শফিক অনবদ্য একজন অংশ ছিল। আর লেফট ব্যাকে তো ইসা ফয়সাল থাকবেই, যেটা কিনা আমি বলছিলাম যে ও ক্যাপ্টেন। সো সেই ক্ষেত্রে আই থিঙ্ক দিস উইল বি এ ভেরি গুড কম্বিনেশন। ওকে শাহেক ভাই, আমরা অনেক আলোচনা করব বাকি আছে, তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দর্শক, আমরা কথা বলছি বাংলাদেশের ফুটবলের যে সংস্কৃতি। শাহেক ভাই, আপনি একটু আগে বলছিলেন যে ধারে ছাড়তেই পারতো, বা ফুটবলারদের সাথে আসলে সরাসরি অ্যাপ্রোচ করে করতে পারতো। সেক্ষেত্রে আসলে আপনি বলছিলেন যে গতবার এফসির জন্য আসলে ফর্টিসে আসলে ছেড়েছিল। এই যে বিনিময়ের যে একটা বিষয় বা মানসিকতা, এইটা কি আমাদের ফুটবলের সংস্কৃতিটা অনেকটা পিছিয়ে আছে কিনা অন্য দেশের থেকে? যে একটা দেশকে আমরা প্রতিনিধিত্ব করছি, বেস্টটাই তো আসলে করবে, দেশেরই তো নাম উজ্জ্বল করবে, সেক্ষেত্রে ক্লাবগুলো সহযোগিতা করবে। যেক্ষেত্রে আমরা দেখেছি আবাহনী 2টা প্লেয়ারকে তারা ধারে ছেড়েছে ফর্টিসকে। হ্যাঁ, মানে আসলে এই সংস্কৃতিটা এখনও আসলে ওভাবে করে অনেক বেশি গড়ে ওঠেনি। বাট এই গড়ে ওঠার আগেও যে জিনিসটা, যে ধারে ছাড়ার আগে আপনার সেই প্লেয়ারটা আপনার নিজস্ব হতে হবে, তারপরে তো আপনি ধারে দিতে পারবেন। তো সে এখন আসলে বসুন্ধরা কিংস আসলে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যে তারা আগের বছরের যেসব প্লেয়াররা কন্ট্রাক্টর ছিল তাদের সাথে তো রিকন্ট্রাক্ট করতে পারেনি। সো ধারে ছাড়ার মতন যে এবিলিটি, এটাও আসলে এখন এই মুহূর্তে বসুন্ধরা নাই, কারণ কেউ তাদের কন্ট্রাক্টের আন্ডারে নেয়। যদি কেউ লং টার্ম কন্ট্রাক্টের আন্ডারে থাকতো, ধরেন যে 2 বছর বা 5 বছর, তখন সেই প্লেয়ারটাকে ধরেন যে 1 ম্যাচের জন্য ধারে বা 2 ম্যাচের জন্য ধারে দিতে পারতো। তো আই থিঙ্ক এইখানে একটা কনফিউশন আছে যে রাকিব আসলে এখন এই মুহূর্তে আসলে কারোরই না, কারণ আগে সিজন শেষ, পরের সিজনে এখনও পর্যন্ত রাকিবের কারোর সাথে চুক্তি হয়নি। তো রাকিব আসলে 2 চুক্তির মাঝের মধ্যবর্তী একটা জায়গার মধ্যে আছে।
তো এই সময় আসলে ধারে দেওয়ার মতন সিচুয়েশন তৈরি হয়নি। সো আই থিঙ্ক এখানে ফর্টি সরাসরি হয়তো রাকিবের সাথে কথা বলতে হতো। আসলে এখানে ওভারঅল বলতে গেলে 3 পার্টি বসে যদি একটা আলোচনায় বসতো তাহলে হয়তো এখান থেকে একটা সলিউশন হতে পারতো। বাট আই থিঙ্ক সামহাউ অর দি আদার তাদের মধ্যে কোনো কম্বিনেশন হয়নি, যার কারণে শেষ পর্যন্ত রাকিবও হয়তো কোনো কারণে নাই খেলতে যেতে পারে। তো এটা আসলে 3 পার্টি আসলে বলতে পারবে ক্লিয়ারলি কী অবস্থা। বাট হ্যাঁ, মানে যেহেতু ধরেন যে একটা প্রতিনিধিত্ব করতে আছে এবং মাত্র 1 ম্যাচের জন্য, সেই ক্ষেত্রে এক ধরনের ধার দেওয়া নেওয়ার ব্যাপারটা হতেই পারতো। বাট ওই যে আমি যেটা বললাম যে ওই ট্রান্সফার ব্যান থাকার কারণেই হয়তো ক্লাব ওইরকমভাবে সাহসটা পেয়ে উঠতে পারেনি আর কি ধারে ছাড়ার জন্য। আচ্ছা, সেক্ষেত্রে যদি আপনাদের যে প্লেয়াররা রয়েছে, কারণ সবাই তো আসলে অন্য জায়গায় যায়নি, ফাহিমকে আমরা দেখেছি, সাদকে দেখেছি, মোহামেডানে চলে গেছে, যারা ছিলেন তপু বর্মন সবারই কি আসলে ক্লাব কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে নাকি কিছু প্লেয়ারের কন্ট্রাক্ট? এটা আসলে বলতে পারবে আপনার বিএফএফ আর একবারে কোর ম্যানেজমেন্ট হচ্ছে বসুন্ধরা কিংসের। কারণ হচ্ছে যখন একটা প্লেয়ারের সাথে মাল্টিপল ইয়ারে চুক্তি করা হয় তখন সেটা বাফুফের প্রেজেন্সে আসলে চুক্তি করা হয়। আদারওয়াইজ নর্মালি বাংলাদেশের ক্লাবের যে সংস্কৃতি, এখানে প্রত্যেকটা প্লেয়ারের আসলে 1 বছরের কন্ট্রাক্ট হয় এবং 1 বছর শেষ হলেই আসলে তার কন্ট্রাক্টটা শেষ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে এখানে কার সাথে যে লঙ্গার কন্ট্রাক্ট আছে আর কে যে আসলে ওয়েট করছে, এটা আসলে একমাত্র একবারে কোর ম্যানেজমেন্ট এবং বিএফএফ ছাড়া আসলে কেউই বলতে পারবে না। তো যার কারণে আপনি যদি দেখেন যে হ্যাঁ, আপনি জুনিয়র সোহেল, সাদ, তারপর হচ্ছে ফাহিম, এরা সবাই কিন্তু মোহামেডানে মুভ করেছে। তার মানে আসলে এখানে 1 বছরের কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট শেষ, তখন কিন্তু প্লেয়ার ইজ ফ্রি টু মুভ টু এনি ক্লাব। সো যে ও যার কাছে কিনা বেটার অফার পেয়েছে তার সাথে আসলে সাইন করেছে। এখন হয়তো এখানে তপু আর রাকিব বা আপনি হৃদয়ের কথাও বলতে পারেন বা শ্রাবণের কথাও বলতে পারেন। এখানে হয়তো শ্রাবণ যেহেতু ইয়াং প্লেয়ার, হয়তো তার সাথে মাল্টিপল ইয়ারের চুক্তি আছে, কিন্তু অন্যান্য যেসব বড় প্লেয়াররা আছে যারা কিনা ন্যাশনাল টিমে খেলে, তারা নর্মালি আসলে 1 বছরের চুক্তি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ আমাদের আসলে বাংলাদেশের ফুটবলের যে কালচার সবসময় একরকম থাকে না, স্টেবিলিটি খুব কম থাকে। নর্মালি বিদেশে আপনি দেখবেন 5 বছরের চুক্তি, 7 বছরের চুক্তি হয়, কারণ তাদের ফুটবলের যে এনভায়রনমেন্টটা ওইটা অনেক স্টেবল এনভায়রনমেন্ট। আপনি জানেন যে কিছু হোক না হোক খেলা হতেই থাকবে, কন্ট্রাক্টটা মুভ করতেই থাকবে, আপনিও খেলতে থাকবেন। তো যার কারণে তারা আসলে মাল্টিপল ইয়ারে চুক্তি করে একটা এক ধরনের কমফোর্ট জোন পায়, কিন্তু বাংলাদেশে আসলে খুব একটা বেশি পেয়ে ওঠে না। আপনি তো জানেন যে আজকে ফিফার নিষেধাজ্ঞা যে ক্লাবগুলো ছিল তাদের বসুন্ধরা কিংস এবং আবাহনীর জন্য শেষ ছিল ক্লাব লাইসেন্সিং এর প্রক্রিয়া সম্পন্ন করার। এখনো পর্যন্ত আমরা আবাহনীর সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে আজ তারা আসলে করবে না, শেষ এই মৌসুমে আসলে তারা ইন করছে না। বসুন্ধরা আপডেটটা শেষ পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবে। এখন আপডেটটা কি আসলে তারা শেষ পর্যন্ত, আজকে তো শেষ বিকেল পর্যন্ত আসলে আমার দেখা মতো এখন পর্যন্ত কোনো ট্রান্সফার ব্যানই আসলে আবাহনী যে একটা বাকি আছে আর বসুন্ধরা যে 12টা বাকি আছে, এটার মধ্যে এখনো একটা কোনোটাই আসলে উঠেনি। আমার কাছে এটা আমার অ্যাজাম্পশন যেটা বলে সেটা সেই ক্ষেত্রে যে আপনি যখন ব্যানটা উঠাবেন এরপরে আপনি লাইসেন্সিংটা কমপ্লিট করতে পারবেন। কারণ লাইসেন্সিংয়ের একটা পার্ট হচ্ছে যে কোনো প্রকার আগের সিজনের টাকাটা বকেয়া রাখা যাবে না। সো আপনি ধরেন যে 3টা সিজন পার হলেও তো অটোমেটিক ব্যানটা উঠে যায় না, এরকমও আসলে না, আপনাকে টাকাটা দিন শেষে দিতেই হবে। যতক্ষণ না পর্যন্ত ব্যানটা না উঠছে ততক্ষণ পর্যন্ত আপনি লাইসেন্সিং করতে পারছেন না। মানে টাকা দিয়েই ব্যানটা উঠাতে হবে, ব্যানটা দিয়ে উঠাবে। মানে ওই ফিফার যে আপনার পোর্টালটা আছে সেই পোর্টালে আসলে 2 পক্ষই আছে এবং সেখানে টাকাটা না দেওয়ার কারণে ফিফা লাস্ট পর্যন্ত ডিসিশন দিয়েছে যতক্ষণ না পর্যন্ত টাকাটা না দেওয়া হবে ব্যানটা আসলে উঠবে না। সো ব্যানটা যদি না উঠে অটোমেটিক্যালি রেজিস্টার করতে পারবে না ক্লাবগুলা আপনার হচ্ছে বিএফএফ এর এই লাইসেন্সিং প্রক্রিয়ায়। এই এএফসিতেও লাইসেন্সিং প্রক্রিয়া করতে পারে নাই বলেই ফর্টিজ আর পুলিশ এখন খেলছে। সেরকমভাবে বিএফএফ এরটা লাইসেন্সিংটা কমপ্লিট করতে হবে এই ব্যানগুলো উঠানোর পরে। ব্যানগুলো যদি উঠে তখন লাইসেন্সিং করার জন্য ক্লিয়ার থাকবে। লাইসেন্সিং জমা দিলে ইটস আ ম্যাটার অফ 1 or 2 আওয়ার্স, কারণ বেশিরভাগ পেপারই সব আগে থেকেই বিএফএফ এর কাছে আছে, শুধু ব্যানটা উঠার এই নোটিফিকেশনটা দিতে হবে। সো লাইসেন্সিংটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। লাইসেন্সিংটা কমপ্লিট করে গেলে এরপরে তারা নতুন সিজনের জন্য প্লেয়ারদেরকে সাইন করাতে পারবে অফিসিয়ালি। বাট এখন যে সিচুয়েশন দেখছি আমার মনে হচ্ছে এখানে বিএফএফ হয়তো আরও একটু এক্সটেন্ড করবে, কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত খেলা শুরু হচ্ছে বা আপনার যতক্ষণ না পর্যন্ত আপনি খেলা শুরু না হওয়া পর্যন্ত কিন্তু আপনার এইটা উঠানোর একটা সম্ভাবনা থাকবে। সো আই থিঙ্ক এখানে বিএফএফ হয়তো আরও কিছুদিন এক্সটেন্ড করবে এই ডেডলাইনটা। এর মধ্যে হয়তো ট্রান্সফার ব্যানটা উঠে গেলে ইটস জাস্ট এ ম্যাটার অফ ফিউ আওয়ার্স যে তারা নতুন করে টিম সাবমিট করে খেলা শুরু করবে। 21 আগস্ট হচ্ছে দলবদলের মৌসুমের শেষ দিন,
তো সেক্ষেত্রে এখন মাত্র হাতে গুনে 10 দিন রয়েছে। ব্যান্ড উঠিয়ে, কারণ আমরা জানি বসুন্ধরা কিংস একটু আর্থিক জটিলতা রয়েছে, এর মধ্যে ব্যান্ড উঠিয়ে আসলে দল বদলের যে প্রক্রিয়াটা, কারণ অনেক দলই আসলে গুছিয়ে ফেলেছে, প্লেয়াররাও নিয়ে গেছে, শেষ সময় আসলে এটা কি সম্ভব কিনা, চ্যালেঞ্জিং কোনো দল, শক্তিশালী দল গঠন করা? অনেক সময় আছে যে আপনার আপনি যেটা দেখছেন যে বেশ কিছু প্লেয়ার কিন্তু এখনো কোথাও সাইন করেনি। সো বেশ কিছু ভালো ভালো প্লেয়ার, আপনি যে রাকিব বলেন, তপু বলেন, সোহেল রানা সিনিয়র, হৃদয়, বিশ্বনাথ ঘোষ, তারপরে মেহেদী হাসান শ্রাবণ, এবং এছাড়াও যে আরও বেশ কিছু প্লেয়ার যারা কিনা সাবস্টিটিউট বেঞ্চে বা রিজার্ভে ছিল, তারা কিন্তু অটোমেটিক্যালি বসুন্ধরার সাথে এখনও সাইন না করলেও অন্য কোনো ক্লাবের সাথেও কিন্তু তারা সাইন করেনি। সো একবার যখন লাইসেন্সিংটা কমপ্লিট হয়ে যাবে, এরপরে প্লেয়ার রেজিস্ট্রেশনটা করাটা কিন্তু জাস্ট একটা পেপার সাবমিট করা, মানে কন্ট্রাক্টগুলো সাবমিট করা, পেপার সাবমিট করা, ওইটাও কিন্তু খুব একটা বেশি সময়ের ব্যাপার না। মানে ইটস লাইক যে আমি আপনার সাথে এখন বসে আছি, আমার এই মুহূর্তে ট্রান্সফার ব্যানগুলো উঠলো, নেক্সট মিনিটে আমি লাইসেন্সিংয়ের কাগজটা আপনাকে দিলাম, আপনি ওটাকে অ্যাপ্রুভ করে দিলেন, কারণ আর তো কিছু বাকি নেই, মোটামুটি সবই সাবমিট করা, শুধু একটা জিনিস বাকি। সো লাইসেন্সিংটা কমপ্লিট হয়ে গেল, আপনি নেক্সট 2 ঘন্টার মধ্যে আমি আপনাকে প্লেয়ারের সব কন্ট্রাক্ট সহ সব পেপার আসলে দিয়ে দিলাম। তো এই জিনিসটা যেটা হতে পারে যে ইটস আ ম্যাটার অফ আওয়ার্স জিনিসটা কমপ্লিট করা, যদি আগের থেকে ব্যাকগ্রাউন্ডে সব পেপার আসলে রেডি থাকে। তো সেই ক্ষেত্রে পুরো জিনিসটার প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে খুব একটা বেশি সময় লাগবে না। নতুন দল গঠন করা, যদি ফর এক্সাম্পল আপনার সাথে আমার একটা মৌখিক চুক্তি বা সব কিছু যদি আগে থেকে ঠিক থাকে যে আপনি নেক্সট সিজন আমার এখানে খেলবেন, তাহলে প্লেয়ার রেজিস্ট্রেশন করতে আমার 4 থেকে 5 ঘন্টার বেশি লাগার কথা না, যদি পেপার ওয়ার্ক সব ঠিকই থাকে। আপনি সাইন করবেন, জমা দিবেন, শেষ। তো যার কারণে আমি যেটা বলছিলাম যে হয়তো এখানে বিএফএফ এর এক্সটেন্ড করার সুযোগ আছে, যেহেতু লাস্ট দিন হচ্ছে 21শে অগস্ট কথা বলছে বিএফএফ। তো 21শে অগস্টের ধরেন 20 তারিখে গিয়েও যদি সব কিছু সাবমিট করে দেয়, 21 তারিখে তো আসলে টিম খেলতে নেমে যেতেই পারে। কিন্তু হ্যাঁ, শুরুতে হয়তো টিমের কোয়ালিটি ওই রকম লেভেলে থাকবে না, বেশ কিছু আন্ডার 18-এর প্লেয়ারকে প্রমোট করতে হবে, কারণ আন্ডার 18-এর প্লেয়াররা তো বসুন্ধরা কিংসের সাথে চুক্তিবদ্ধ অলরেডি আছে। তো যে কারণে যেটা হবে যে বেশ কিছু আন্ডার 18-এর প্লেয়ার হয়তো যুক্ত হবে, মানে ওরকম চমকপ্রদ কোনো প্লেয়ার হয়তো আপনি দেখবেন না 5-6 জন ছাড়া, বাট একটা স্কোয়াড ঠিকই 18 জনের গঠন করা যাবে। আর এবার তো আসলে দলবদলটা 2 ভাগে হচ্ছে। প্রথম ভাগটা হচ্ছে যে লিগের কয়েকটা ম্যাচ এবং চ্যালেঞ্জ কাপকে নিয়ে। সো এইটা হয়তো এই উইন্ডোর মধ্যে হয়তো ওরকমভাবে একটা শক্তিশালী দল গঠন হলো না, কিন্তু নেক্সট যে উইন্ডোটার কথা বলছে, যেটা কিনা লিগের বাকি সেকেন্ড হাফ পর্যন্ত, সেটার জন্য তো আরও কিছুদিন সময় পেলো, তখন বিদেশিদেরকে ইনক্লুড করলো বা আরও কিছু ভালো প্লেয়ার যারা কিনা আছে বাকি তাদেরকে আর কি ইনক্লুড করলো। কিন্তু এই কারণের মাধ্যমে আসলে একটা সম্ভাবনা ক্রিয়েট হবে। সো আই থিঙ্ক এটা এখনও এত বেশি ওয়ারিড হওয়ার এই মুহূর্তে কিছু নাই, কিন্তু ওই ট্রান্সফার ব্যানটা উঠছে কিনা, দ্যাট ইজ দি মেইন ফ্যাক্টর। ওটা উঠলে বাকি যে লাইসেন্সিং আর দলবদল, এটা করতে আসলে 6 ঘন্টাও লাগার কথা না, এটা আমার মতামত। আচ্ছা, মানে লিগ মানেই হচ্ছে দেখা যায় যে মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস এবং মোহামেডান, এই 3টা ঐতিহ্যবাহী এবং জায়ান্ট ক্লাবগুলোই আসলে ধরা হয়, এবং এদের মাধ্যমে আসলে ফুটবল ক্লাবের যে আসল উত্তেজনা বা উন্মাদনা, সেটা আসলে দর্শকরা দেখে থাকেন, এবং দর্শকরা আসলে এটা আফসোস করছেন এবার যদি না থাকে তাহলে ক্লাবের লিগের মানটা আসলে কোথায় যাবে। কারণ আমরা দেখছি যে ফকিরেপুল আছে, আরামবাগ ওয়ান্ডার্সকে তারা আমন্ত্রণ জানিয়েছে বাফুফে, সেক্ষেত্রে আসলে 2টা ক্লাব যদি না আসে, ক্লাবের যে চিরায়ত আমরা যে রূপটা দেখে এসেছে এতদিন, বিএফএল বলেন বা ফেডারেশন কাপ বলেন, এগুলোর আসলে মানটা আসলে কমে যাবে কিনা, কারণ নিচের সারির যে দলগুলো আসলে আসছে উপরের দিকে। না, এখন জি একদিক দিয়ে আপনার এক ধরনের শঙ্কা তো থেকেই যায় যে মানটা কীরকম হয়ে যাবে, কিন্তু আবার আরেকদিকে দেখতে হবে যে ধরেন আবাহনী বসুন্ধরা না আসলো, তাহলে তাদের যে প্লেয়াররা তারাই তো মোটামুটি মোরাললেস এই 2 ক্লাব বা অন্যান্য ক্লাবের মধ্যে ছড়িয়ে যাবে। তো সেই ক্ষেত্রে প্লেয়ারদের যে খুব একটা বেশি হিউজ শিফট হবে সেটা আমি আসলে বলবো না, হয়তো নতুন কিছু আন্ডার 18, আন্ডার 20 প্লেয়াররা আসলে এর মধ্যে ইনক্লুডেড হবে এই লিগের মধ্যে। সো ওই দিক দিয়ে দেখলে যে মানে লিগের যে আপনার প্লেয়ারের কোয়ালিটি ড্রপ করবে অল অফ এ সাডেন এত ড্রাস্টিক্যালি, সেটা আমি বলবো না। বাট হ্যাঁ, স্কোয়াড মানে ধরেন যে কোনো দল হয়তো বেশি শক্তিশালী হয়ে যাবে আর কোনো দল হয়তো বেশি কম শক্তিশালী হয়ে যাবে, তো যার কারণে এক ধরনের গ্যাপ তো ক্রিয়েট হবে। সো সেই ক্ষেত্রে হ্যাঁ, ওই উত্তেজনাপূর্ণটা আর কি আপনি যেটা বলছিলেন যে উত্তেজনাময়, সেরকম হয়তো লিগটা এই বছর হবে না। কিন্তু আপনাকে এটাও আসলে দেখতে হবে যে যেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে সব ক্লাবগুলো যাচ্ছে ফাইন্যান্সিয়ালি, সো এখন আসলে লিগটা সার্ভাইভ করা, লিগটা হওয়া ইজ মোর ইম্পর্ট্যান্ট রাদার দেন লিগ জমজমাট হওয়াটা। সো অ্যাটলিস্ট চলমান একটা ব্যাপার থাকলে যে জিনিসটা হবে যে ক্লাবগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে এবং ডাউন দ্য লাইন 1-2 বছরের মধ্যে লিগটা আবার জমজমাট হয়ে দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে আসলে বিএফএফ যে কাজটা করছে যে বিসিএল এর বেশ কিছু ক্লাবকে এখানে ইনক্লুড করছে, আমি এই জিনিসটাতে আর একটু বেশি সাধুবাদ দিতে চাই। যে কারণ হচ্ছে যে 10টা দল নিয়ে যখন লিগটা হয়, কোনো কারণে আসলে ওভাবে জমজমাট বা এক ধরনের মানে কম্পিটিটিভ আসলে হয়ে ওঠে না। যখন লিগের দলের সংখ্যা বাড়তে থাকে, যদিও আপনার ইন এ সেন্স আপনার মনে হবে যে দলগুলো এত ভালো হচ্ছে না,
কিন্তু এই খেলার মধ্যে হবে কি দলগুলো আস্তে আস্তে কম্পিটিটিভ হওয়া শুরু করবে, যেটা কিনা ফর দ্য ফিউচার ভালো হবে। 10 দলের লিগ আসলে খুব একটা বেশি, যেমন আমরা দেখেছি যে ফর্টিস আস্তে আস্তে আসলে তারা আস্তে ডেভেলপ আস্তে করেছে। পুলিশও দেখেন তারা কিন্তু এসে সাস্টেন করছে, এবং সাস্টেন করার কারণে আজকে তারা চ্যালেঞ্জ লিগের মতন জায়গায় খেলছে। তো সুযোগ দিতে হবে, আপনি যদি সুযোগই না দেন, দলই না বাড়ান, তাহলে লিগ কখনোই আসলে কম্পিটিটিভ হবে না। এক ভাই আমরা আরো অনেক আলোচনা করবো, তবে আবারও সময় হয়ে গেছে বিরতির। দর্শক, সময় হয়ে গেছে আরো একটা বিরতির, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দর্শক, আমরা কথা বলছিলাম ক্লাব ফুটবলের, দেশের ক্লাব ফুটবলের সংস্কৃতি নিয়ে। আসলে কোন পথে আসলে এগোচ্ছে ক্লাব ফুটবলটা, কি পরিণতি আসলে অপেক্ষা করছে দেশের আসন্ন যে মৌসুমটা শুরু হতে চলেছে। শাহেক ভাই, যেটা বলছিলাম যে বসুন্ধরা কিংস এরই মধ্যে সবচেয়ে বেশি ব্যান্ড খেয়েছে আসলে ফিফার, এবং নিষেধাজ্ঞা উঠানোর যে প্রক্রিয়াটা সেটাও তারা আসলে সম্পন্ন করতে পারছে না। আর সেক্ষেত্রে যে ব্যান্ড খাওয়ার প্রক্রিয়াটা আমরা বিশ্বের সবগুলো ক্লাব, মোটামুটি সব ক্লাবের আসলে অভিজ্ঞতা রয়েছে। আল নাসরের মতো ক্লাবেরও আসলে ব্যান্ড, চেলসিও খেয়েছে, বড় বড় ক্লাবগুলো, সেটা আসলে কোনো বিষয় না। কিন্তু এই যে ব্যান্ড খাওয়ার যে প্রক্রিয়াটা, যে ক্লাব ফুটবলারদেরকে আসলে তারা দিচ্ছে না টাকা পয়সা, এটা আসলে তো একটা প্রতারণা করা। সেটা আসলে একটা ক্লাব ফুটবলের যে সংস্কৃতি, সেটা আসলে ধরে রাখতে বা আরো একটু মান উন্নত করতে, এটা আসলে কতটা মানে বিপথে আসলে চলে যাচ্ছে দেশের ক্লাব ফুটবলগুলো। আসলে এখানে যে জিনিসটা, যেটা আর কি সবাই সবসময় টক শোতে বলে, আমিও বলেছি, এছাড়া বড় বড় যারা আছে আমার থেকে এক্সপিরিয়েন্স তারাও বলেছে, বাংলাদেশের ফুটবলের ক্লাব সংস্কৃতিতে একটা ফুটবল ক্লাব আসলে যেই প্রেসক্রিপশনে চলা উচিত, আমরা সেই লাইনে আসলে চলি না। ফিফা যেটাকে আর কি সাজেস্ট করে যে লাইনে চলতে গেলে, সবচেয়ে প্রথম কথা হচ্ছে ফিফা যেটা বলে যে আপনি যখন কোনো ফুটবল ক্লাব চালাবেন, এটা সেলফ সাস্টেইনিং একটা অর্গানাইজেশনের মতন হবে। এখানে ডোনেশনের কোনো জায়গা আসলে থাকবে না। আপনি এই যে শুরুতেই আপনি যে বলছিলেন খেলার আজকে এই যে শোয়ের শুরুতেই, যে লিভারপুলের 1/3 কিনতে আছে জেফ বেজোস অনেক টাকা দিয়ে, কিন্তু দিন শেষে তারা হয়তো এই মালিকানাটা কিনছে, কিন্তু তাদের এখানে ডোনেশনটা খুব একটা বেশি এখানে ইউজ করা হয় না। এখানে কিন্তু ক্লাবই নিজস্ব সাস্টেনেবল একটা মডেলের মধ্যে থাকে, তাদের একটা ইনভেস্টমেন্ট থাকে, কিন্তু সেটা মানে ডোনেশন ভিত্তিক হয় না। কিন্তু আমাদের দেশে যে জিনিসটা হয় যে আমাদের পুরো ক্লাব সিস্টেমের যে ক্লাব কালচার, এই সংস্কৃতিটাই গড়া হচ্ছে প্রত্যেকটা ক্লাব প্রত্যেক বছর কারো না কারো কাছে ডোনেশনের জন্য ওয়েট করে। সো যখন যার ডোনেশনের কোয়ালিটি ভালো হয় তখন তার টিম ভালো হয়, যখন ডোনেশনের কোয়ালিটি কমে যায় তখন তার টিম খারাপ হয়। আপনি দেখেন এখন মোহামেডান কিন্তু দুর্দান্ত কিছু সাইনিং করছে, কারণ মোহামেডানে এখন তার নতুন করে ডাইরেক্টরের নির্বাচন হয়েছে, 350 মতন নতুন ডাইরেক্টর এসছে, তাদের একটা ভালো রকমের ফান্ডিং হচ্ছে, যেই কারণে তারা বড় বড় প্লেয়ার সাইন করতে পারছে। কিন্তু অন দি আদার হ্যান্ড আবাহনী কিন্তু আবার সেরকম সাইনিং করতে পারছে না, কারণ আবাহনীর এখন ওইরকম ভাবে ডোনেশনটা ওরকম ভাবে হচ্ছে। আসলে ডোনেশন ছাড়া অন্যভাবে উপায় অন্য কোনো ওয়েতে বাংলাদেশের কোনো ফুটবল ক্লাব হবে। হ্যাঁ, বসুন্ধরা কিংস যদি বলতে হয় তাহলে বলতে হবে যে বসুন্ধরা গ্রুপের একটা ডোনেশন আছে এবং তাদের যে মেম্বার্স আছে তাদের একটা ডোনেশন আছে। সো দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু ম্যানেজ এ ফুটবল ক্লাব। কিন্তু আমাদের বাংলাদেশে এই যে 10 বা 12টা যতগুলোই ফুটবল ক্লাব বলি না কেন, সবাই আসলে ডোনেশন ভিত্তিকই আসলে চলছে। সো যার কারণে যেটা বলছিলাম যে ডোনেশন কম, যখনই কোনো ফাইন্যান্সিয়াল একটা ইরেগুলেটরির মধ্যে দিয়ে দেশ যায়, তখনই কিন্তু দেখবেন যে প্রেশারটা এই স্পোর্টস ক্লাবগুলোর উপরে গিয়ে পড়ে। যদি এরা সেলফ সাস্টেইনিং হতো, তারা নিজেরাই নিজেদের মাঠ বা হচ্ছে তাদের যে ব্র্যান্ডিং বা এইসব ব্যাপারগুলোর থ্রুতে যদি নিজেরাই একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মডেল গ্রো করতে পারতো, তাহলে আজকে দেশে যতই ফাইন্যান্সিয়াল একটা ব্যবস্থা থাকুক না কেন, ক্লাবগুলো নিজেদের খরচ কিন্তু নিজেরাই চালাতে পারতো। ফ্যানদের কাছ থেকে যে আর্নিং হতো, টিকিট থেকে যে আর্নিংটা হতো, বা ব্র্যান্ডিংয়ের থ্রুতে যে আর্নিংটা হতো, এগুলো তাহলে দেখা যেত যে সেখান থেকে যেই পরিমাণ টাকাটা আসলে আসছে, সেটা দিয়ে ক্লাবটা প্লেয়ারদেরকে সাইন করাতে পারছে, মাঠ রক্ষণাবেক্ষণ করতে পারছে। তাহলে কিন্তু ডোনেশনের উপরে ভরসা করতে থাকতে হতো না। যেরকম ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির কথাই বলি, তারা কিন্তু তাদের যে মালিকের ডোনেশনের উপর এত বেশি নির্ভর করে না। তারা জার্সি থেকে আর্ন করছে, মাঠে টিকিট থেকে আর্ন করছে, তারপরে ব্র্যান্ডিং যেই পরিমাণে জার্সি স্পন্সর বলেন বা অন্যান্য স্পন্সর আছে তাদের কাছ থেকে আর্ন করছে। তো এইটার উপরই বেস করে তারা ক্লাবটা চালাতে পারছে। হ্যাঁ, এরপরে যখন যে ডোনেশনটা পায় সেটা হয়তো ওরা বেটারমেন্টের জন্য ইউজ করে, বাট ডে টু ডে এক্সপেন্সের জন্য ইউজ করে না। কিন্তু আমরা ডে টু ডে এক্সপেন্সের জন্যই ডোনেশনের উপর নির্ভর করি। সো যার কারণে যেটা বলছিলাম যে যখন একটা ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি হয়, তখনই দেখা যায় যে এই ক্লাবগুলো টাকা দিতে পারছে না, এবং দিতে না পারলে এখন আপনি লোকাল প্লেয়ারদের সাথে হয়তো এক ধরনের নেগোসিয়েশন করতে পারেন, কিন্তু আপনি ফরেন প্লেয়ার যারা আছে তারা তো যেই চুক্তি আছে সেই চুক্তি নিয়েই তারা থাকবে, এবং তখন তারা ফিফায় গিয়ে আসলে এই ব্যাপারে আর কি চায়, এবং ফিফা যখন দেখে যে এই কন্ট্রাক্টে আসলে টাকাটা দিতে হবে, তখন কিন্তু এই ব্যান্ডগুলো আসলে তখন খেয়ে যায়।
তাহলে শাহিদ ভাই, আমরা এই ধরনের কালচার বা এটা আসলে কেন গড়ে উঠলো না, এই সংস্কৃতিটা যে নিজেদের ভাবে নিজেরাই আসলে সামর্থ্যবান হতে হবে, সেটা মাঠ থেকে হোক বা জার্সি বিক্রি থেকে হোক। মাঠ যদি হতো তাহলে মাঠ ভাড়া দেওয়া যেত, যেটা আপনাদের বসুন্ধরা কিংস রয়েছে। এই এই সংস্কৃতিটা কেন এখন উঠতে পারলো না? এবং আমাদের যে বাফুফের সহসভাপতি ছিলেন তিনিও বলছিলেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারত একটা যখন তাদের লিগ শুরু হয় তখন তাদের একটা মানি দিতে হয়, এন্ট্রি ফি। সেটা আমরা তো কখনোই আসলে ভাবতেও পারি না। তাহলে তারপর আসলে প্লেয়ারদের খরচ থেকে বা অন্য যে খরচ, সেটাও তো নিজেদের চালানোর মতো যোগ্যতাটা তো থাকতে হবে। না, এটা আসলে আমি বলবো যে মেন্টালিটি, এটা এখন এসে আমরা রেজাল্টটা দেখছি, কিন্তু এইটার সমস্যাটা কিন্তু এখন তৈরি না। এটার আসলে ভুল ডিসিশনটা নেওয়া হয়েছিল সেই 80-90 সালে, যেটার ফলাফলে আমরা এখন এই যে কাদামাটির মধ্যে পড়েছি এখান থেকে উঠতে পারছি না। তার কারণ হচ্ছে যে 80-90 সালে ফ্যানদের এক ধরনের জৌলুস ছিল, তখন কিন্তু মাঠে মাঠে খেলা হতো এবং তখন কিন্তু প্লেয়াররা মানে ওই ফুটবল খেলা দেখার জন্য দর্শকরা টিকিট কেটে টাকা দিয়ে সারাদিন থাকতো। তখন যদি আমরা পুরো সবগুলো ক্লাবকে সেলফ সাস্টেনিং ক্লাব বানিয়ে ফেলতে পারতাম, তাহলে আজকে এসে আমাদেরকে এই সমস্যা ধরতে হতো না। 80-90 দশকে কিন্তু ইংল্যান্ড বলেন, ইউরোপের টিমরাও কিন্তু এরকমভাবেই চলছিল, কিন্তু তারাও কিন্তু ধুঁকছিল। কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু ওই প্রেসক্রিপশন থেকে বের হয়ে এসে, যার কারণে তারা সেলফ সাস্টেনিং হওয়ার কারণে তারা কিন্তু এখন ইউরোপের লিগ খুব সুন্দর হয়। কিন্তু আমাদের বাংলাদেশের লিগ কালচার কিন্তু একসময় বেশ ভালো ছিল, কিন্তু ওইটাকের উপরে বেস করে ইমপ্রুভ যে করতে হবে সেটা আসলে আমরা করিনি। আমরা ক্লাবগুলোকে সারা দেশে ছড়িয়ে দিইনি, আমরা শুধু ঢাকার মধ্যেই আবদ্ধ করে রেখেছি, আমরা বাইরে গিয়ে খেলতে চাই না। সো এই যে বিভিন্ন যে পয়েন্টসগুলো আর কি আসছে, সো এইগুলো আসলে আপনাকে কোনো সেলফ সাস্টেনিং করবে না। কারণ এই যে মোহামেডান, এখন হয়তো তাদের ফান্ডিংটা আছে, আপনি উই নেভার নো, হয়তো 4 বছর 5 বছর পরে ফান্ডিংটা নাও থাকতে পারে। মোহামেডানের এখনও মাঠ নেই, 10 বছর আগেও মাঠ ছিল না, 20 বছর আগেও মাঠ ছিল না। তো এই যে 20 বছরে তো মোহামেডান চাইলে একটা মাঠ করতে পারতো, আবারই না হয়তো ট্রেনিং গ্রাউন্ড আছে, কিন্তু একটা স্টেডিয়াম করতে পারতো। এই যে ব্যাপারগুলো যে সেলফ সাস্টেইনিং হওয়ার, এইগুলো আসলে বড় ক্লাবগুলোই আসলে পথ প্রদর্শক হিসেবে থাকে। যেটা আমি বলতাম যে এফসি চ্যালেঞ্জ লিগে বড় ক্লাবগুলো খেলেছে, তারা একটা স্ট্যান্ডার্ড গ্রো করবে, ওটা থেকে ছোট ক্লাবরা ওখান থেকে শিখবে। কিন্তু এই 80-90 দশকে আসলে বড় ক্লাবগুলো কখনো এক্সাম্পল হিসেবে সেট করতে পারেনি, কারণ তারা এক্সাম্পল ওই ব্যাপারটাই ছিল যে ডোনেশন ভিত্তিক হতে হবে। এই কারণে এরপরও যত ক্লাব এসছে তারাও আসলে ওই ডোনেশনই করতে হবে এটাই শিখেছে। নতুন যে সেলফ সাস্টেনিং একটা ক্লাব হওয়া যায়, একটা ইনফ্রাস্ট্রাকচার থাকবে, একটা আন্ডার 18 টিম থাকবে, প্লেয়ার বিক্রি করব, এই মেন্টালিটি আসলে গত 10-15 বছরে গ্রো করেনি বা 20 বছরেও গ্রো করেনি। যার কারণে আমরা এখন এসে এমন একটা সমস্যায় পড়েছি, এটা থেকে উত্তরণের আসলে কোনো পথ আমরা আসলে দেখতে পাচ্ছি না। না আছে মাঠ, না আছে কোনো ট্রান্সফার সিস্টেম, না আছে কোনো ব্র্যান্ডিং সিস্টেম। এই জন্য সব কিছু জাতীয় দল ভিত্তিক হওয়া শুরু করেছে, এবং জাতীয় দলে আপনি এগুলো অনেক কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু দিন শেষে ক্লাব ভিত্তিক আসলে কিছু হচ্ছে না। এখানে আসলে বাফুফের নজরদারি বা বাফুফের আসলে দিক প্রদর্শনের কোনো সুযোগ ছিল কিনা শুরুর দিক থেকে? আপনি বলছিলেন যে মানে নিজেদের ভাবে আসলে গড়ে তোলার যে প্রক্রিয়াটা, মন মানসিকতা, সেটা তো অবশ্যই। বাফুফের আসলে সেই দায়টা আসলে আমি তো এখানে বলবো যে পুরোপুরি দায়, সত্যি কথা বলতে যে শুরুর দিকে বাফুফের, এবং কিন্তু তাই বলে আমি এরকম বলবো না যে এই কমিটির দায়। আমি বলবো যে গত 20-30 বছরে যারা বাফুফের দায়িত্বে ছিল তারা আসলে প্রপারলি প্ল্যানিং করতে পারেনি, যার কারণে এসে সকল সমস্যা এখন এই রিসেন্ট টাইমসের বাফুফের উপরে গিয়ে পড়ছে। এইটা তো একটা মাঠ তৈরি করতে তো 5 থেকে 10 বছর লেগে যায়, বা একটা স্ট্রাকচার বা একটা লিগের একটা সিস্টেম। আপনি নিশ্চয়ই জানেন এই মৌসুমের জন্য বাফুফে কিন্তু দিন শেষে হলেও আসলে মাঠগুলোর যে তার প্রক্রিয়া এবং কাজ, সেইটার দায়িত্বটা কিন্তু বাফুফে নিতে চলেছে এই মৌসুমে। শাহেক ভাই, আমরা আরো অনেক আলোচনা করবো, তবে আবার বিরতি নিতে হচ্ছে। দর্শক, ফিরছি একটু পরেই। এখন মাঠে শাহেক ভাই, যেটা বলছিলাম যে ক্লাব ফুটবল থেকে একটু বাফুফে থেকে আসতে চাই, সেটা হচ্ছে টাকা পয়সার ইস্যুটা সব জায়গাতেই রয়েছে। বাংলাদেশের মনে হয় পুরো ফুটবলটা ঘিরে আসলে এই সমস্যাটা রয়েছে, সেটা আমরা বাফুফে থেকে যদি একটু শুরু করতে চাই। সম্প্রতি অনূর্ধ্ব 20 দলের যে কোচ জোয়েন্স, তিনি কিন্তু সম্প্রতি একটা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে যে তার টাকাটা আসলে তিনি বেতনটা পাচ্ছেন এবং তার জন্য তার স্ত্রী এবং সন্তান আসলে না খেয়ে রয়েছে। এটা আসলে একটা মানে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে বাফুফের জন্য, এবং তারা তথ্যটা সেটার জন্য আবার একটা বিবৃতিও দিয়েছে সাধারণ সম্পাদক যে আসলে 10 তারিখের মধ্যে বেতনটা দেওয়ার কথা এবং সেটা সে পৌঁছে যাবে। আমরা এর আগেও কিন্তু দেখেছি যে টাকা পয়সা নিয়ে অনেক বেশি বিতর্ক হয়েছে, শুধু বিদেশি কোচদের না, কিন্তু আমরা দেখেছি দেশি রেফারিদের কোচ হয়েছে, দেশিদের মধ্যে হয়েছে, প্লেয়ারদের টাকা নিয়ে তারা আটকে রেখেছে। আমরা যদি একটু শুরুটা দেখতে চাই, 2013 থেকে 15 সালে যে ডাচ কোচরা ছিলেন 2 জন, তাদেরও কিন্তু বিভিন্ন মেয়াদে
দায়িত্ব পালন করার সময় তাদের বেতন বকেয়া রাখা হয়েছিল এবং তখন আমাদের সালাউদ্দিন সাহেব আর কি তিনি প্রেসিডেন্ট ছিলেন বাফুফের। 2021 সালে চুক্তির মেয়াদ বাকি থাকতে কোচ জেমিডেকে সরিয়ে দেন এই কোচ সালাউদ্দিন, যিনি প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘমেয়াদে, এবং তার সরানোর পরেও তার চুক্তি অনুযায়ী বেতন এবং ক্ষতিপূরণটা আসলে দেয়নি এবং এই পরিপ্রেক্ষিতে তিনি আবার ফিফাকে গিয়ে নালিশ করে দিয়েছে এবং ফিফাকে নালিশ করার পর ফিফা তাকে তৎক্ষণাৎ বাফুফেকে প্রায় 1 কোটি টাকা জরিমানা করা হয়। সেখানে আসলে নাটকটা শেষ হয়নি, সেই জরিমানাটা আসলে তারা দেয়নি সেই সময় মতো। 2022 সালের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হচ্ছিল, সেটা তারা 2023 সালের শুরুতে যে মৌসুমটা শুরু হয়েছিল সেখানে তাদের যে ফান্ড ফিফার সেটা তারা বন্ধ করে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল সেখানে। এবং আমরা সবশেষ এই যে 2026 সালে যে বলছিলাম জেরার্ড জোন্সের কথা, সেটা তার আক্ষেপটা জায়গাটা হচ্ছে যে টাকা তো দেয়নি, তারা আবার এই তার অর্থের বিষয় অর্থ সংক্রান্ত শেয়ার করা হয়েছে বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে এবং তাদের যে অফিসিয়াল যারা ছিলেন, এটাতে তার ক্ষোভ তিনি দেখেছেন। যেটা বলছিলেন যে শুধু বিদেশি কোচ না, আমাদের দেশি এবং তৃণমূল পর্যায়ে যারা কোচ এবং রেফারি তাদেরও আমরা দেখেছি 2023 সালে স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপের যে প্রিমিয়ার লিগেরও যে যারা রেফারি করেছেন আর তাদেরও অর্থ 1.5 কোটি টাকা তাদের পাওনা বাকি এবং তারা আন্দোলনও নেমেছিল। পরে আমরা দেখলাম যে সভাপতি তাবিত আওয়াল সেটা আসলে মিট করার চেষ্টা করেছে। এই যে বাফুফের যে মানে এইরকম কাণ্ড আসলে এবং কোচেরও যে একটা অফিসিয়াল বিবৃতি, সেটা নিয়ে কি বলবেন? না, এখানে আমি যেটা বলবো যে আসলে এক হাতে তো তালি বাজে না, আপনার হচ্ছে দুই পক্ষেরই দোষ আছে, বাট বিভিন্ন সময় বিভিন্ন রকমের দোষটার ক্ষেত্রে যে জিনিসটা বলবো যে অবশ্যই পেমেন্টটা সবসময় কন্ট্রাক্টে যা আছে সেটা আসলে এরকমভাবে নিয়মটা অ্যাকচুয়ালি পালন করা উচিত। আর সমস্যা হচ্ছে আর একটা যে আমরা যখনই মানে ইন জেনারেল অ্যাজ এ হিউম্যান বিং যখনই কন্ট্রাক্ট পাই, কন্ট্রাক্টে কত টাকা আছে সেইটুকু দেখে আমরা আসলে খুশি হয়ে যাই। আরও যে অনেক ক্লজ থাকে, অনেক নিয়মকানুন থাকে, সেগুলো আসলে আমাদের দেখা হয়ে থাকে না। ট্যাক্স ভ্যাটের কথা বলেন বা কোন দিনে আসলে টাকা দেওয়া হবে, এই ব্যাপারগুলো একটু কনসিডার করতে হয়। তো এই জেরার্ড জোন্সের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হয়তো দুই পক্ষের মধ্যেই ক্লজের বিভিন্ন নিয়মকানুন আছে। বিএফএফ বলছে 10 তারিখে টাকা, কালকে পর্যন্ত 10 তারিখ ছিল, কালকের মধ্যে টাকা না ঢুকলে আসলে এটা নিয়ে আলোচনা করা শুরু উচিত ছিল। কিন্তু সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে আপনি একটা ফেডারেশনের কোচ, আপনার যদি পেমেন্ট সংক্রান্ত কোনো ইস্যু থাকে আপনি সেটা বিএফএফের সাথে ইন প্রাইভেট কথা বলবেন, কারণ এটা কনফিডেন্সিয়াল ম্যাটার, এটা আপনি আলোচনা করবেন। এরপরে যদি মানে ফুটবল এটা বলেই দেয় প্রেসক্রিপশনে যে আপনি কথা বলবেন, যদি আপনি না চান না পান সেক্ষেত্রে ফিফার সাথে কথা বলবেন, ফিফা এরপর আপনার হয়ে মধ্যস্থতা করবে। কিন্তু আপনি বেতন পাননি বলে সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনি বলবেন যে আমি ভয়ে আছি বা আমি মন খারাপ হচ্ছে আমার, দিস ইজ নট ইন্ডিকেশন অফ এ প্রফেশনাল ফুটবল কোচ। বকেয়া বেতন আটকে রাখার যে প্রবণতা সেটা আসলে কতটুকু হ্যাঁ, এখানে আসলে এখানে অনেক কিছু ব্যাপার আছে। আপনাকে একটা জিনিস একটু ফ্যাক্টর একটু জানতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইকোনমি ইজ এ ক্লোজড ইকোনমি। ক্লোজড ইকোনমি বলতে টাকা ঢোকা সহজ, টাকা বের হতে গেলে অনেক প্রসেস ফলো করতে হয় এবং অনেক রকমের ম্যাটার্স আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের থ্রুতে যাওয়াটা, বাইরে টাকা যাওয়াটা অনেক টাফ। তো অনেক ক্ষেত্রে যে জিনিসটা হয় যে বিএফএফ হয়তো ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে টাকাটা যে ট্রান্সফার হবে, কিন্তু তার বাইরের দেশের অ্যাকাউন্টে হিট করতে গেলে কিন্তু অনেক প্রসেস ফলো করতে হয় বাংলাদেশ ব্যাংকের থ্রুতে। হয়তো 10 তারিখে হিট করে না, কিন্তু বিএফএফ এর কাছ থেকে কিন্তু ইনস্ট্রাকশন 10 তারিখেই আগেই চলে গেছে। সো এখন কোচদেরকেও অ্যাপয়েন্ট করার সময় এই জিনিসটা আসলে বোঝানো উচিত যে তোমার আসলে মানে যোগাযোগ বা কমিউনিকেশনের গ্যাপটা আসলে আপনি বলেছিলেন এর আগে যে বাফুফের কমিউনিকেশন গ্যাপে একটু সমস্যা রয়েছে। শাইখ ভাই অসংখ্য ধন্যবাদ, আমার হাতে একদমই সময় নেই, আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।